উচিত সুধী, আমি কিঙ্কর হাসান, প্যাশন টু পরিচয় এই আয়োজনে আজকে আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন দারুণ একজন মানুষ, এই সময়ের জনপ্রিয় পরিচালক অনম বিশ্বাস, যিনি আমাদের নতুন জীবনবোধের কথা বলেন, আমাদেরকে ভাবতে শেখান, আমাদের অনুপ্রেরণা দেন। কেমন আছেন ভাইয়া? খুব ভালো, খুব ভালো। আপনাকে দেখা হয়ে খুব ভালো লাগছে। আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে এবং আপনার জীবনের গল্প আজকে আমরা শোনার চেষ্টা করব। শুরুতেই আপনার শৈশবে আমরা আলোকপাত করার চেষ্টা করি বা সেখানে ঝাঁক দেবার চেষ্টা করি। আপনার বলা হয় ভাইয়া, শ্যামল গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে বুক পকেটে যদি একটা সুন্দর শৈশব না থাকে তাহলে প্রতিবার লড়াইতে তার নামা উচিত না। অনম বিশ্বাসের শৈশব কেমন ছিল? শৈশব ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই শৈশব নিশ্চয়ই তার জন্য, মানে যদি খুব ট্রমাটিক না হয় তাহলে তার জন্য ওটা আসলে ওই নস্টালজিক ব্যাপারটা তার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং সে কোনো না কোনোভাবে শৈশবের কাছে ফিরেই যায়, কোনো একটা ছুতা পেলেই ফিরে যায়। মানে একটা লজেন্স দেখলে মনে হয় যে ছোটবেলার একটা লজেন্স মনে হয় এরকম ছিল। তো আমার এমনিতে আমার ছোটবেলাটা কেটেছে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে। আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল, তো সেই কারণে আমি ঢাকা ইউনিভার্সিটির কোয়ার্টারে থাকতাম। প্রথমে জগন্নাথদের হাউস স্ট্রিটের কোয়ার্টারে থাকতাম, তারপর আমরা ফুলার রোডের কোয়ার্টারে থাকতাম। তো কোয়ার্টারে থাকা মানেই কলোনির যে ফিলিং, এবং একসাথে একই বয়সের অনেকগুলি ছেলে মেয়ে একই সাথে বড় হচ্ছে। মানে আমার যারা স্কুলের বন্ধু ছিল ওরা আমার পাড়ারও বন্ধু ছিল। তো আমরা একসাথে স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরত আসা, এরকম মানে আসলে হাজার 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 স্মৃতি। আর শৈশবের স্মৃতিগুলি আর ইউনিভার্সিটি এরিয়াটাও আসলে একদিকে আমি বলবো যে ফুলার রোডটা বিশেষ করে খুব সুন্দর। মানে ফুলার রোডের রাস্তাগুলি অনেক নিরিবিলি, অনেক গ্রিন। আমি ইনফ্যাক্ট আসলে যখন আমার বাবা মারা যাওয়ার পরে যখন আমরা ইউনিভার্সিটি এরিয়া থেকে যখন আমরা প্রথম বের হলাম, তো আমার জন্য সাইকোলজিক্যালিও এটা একটা অন্যরকম বিষয় ছিল, কারণ আমি আসলে অন্যরকম কোনো জায়গাতে কখনো থাকি নাই, মানে আমি নিয়মিত করছি। আপনি সেই সময় অভিনয় ভালো সাড়া পেয়েছিলেন এবং আপনার কিছু ছোট ছোট রিল আমরা এখনো দেখি যে হোম পেজে চলে আসে। এই সাড়া পাওয়ার পরেও কেন অভিনয়টাকে আপনি সেখানে নিয়মিত হলেন না? ওইটা আসলে আমার মানে এক্স্যাক্টলি আমার কাছে কখনো ওই যে যেটা বললাম যে আমি ভাবতাম যে আমি আসলে মিউজিশিয়ান এবং আমি মিউজিক করব। তো এইটাকে যে আমার আসলে আমি এটাকে পার্সু করব, এবং সো আসলে কোনো কিছু ওইভাবে আসলে ওইটাকে মানে করা হয়েছে, মানে আসলে করছি এরকম, মানে ঠিক একটা কিছুকে করার জন্য যে পার্সু করতে হয় সেইটা আসলে করা হয়। আমরা পরিচালক অনম বিশ্বাসের গল্প শুনবো, কিন্তু তার আগে একটু পরিবারের কাছে ফেরত যাব। সেটা হচ্ছে, আপনি বললেন আপনার বাবা শিক্ষক ছিলেন এবং মধ্যবিত্ত পরিবারে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইনজীবী হওয়া, সরকারি চাকরি করা খুব সহজ আর স্বাভাবিক একটা বিষয়। সেখানকার একটা ছেলে মিউজিক করছে, সেখানকার একটা ছেলে অভিনয় করছে, উপস্থাপনা করছে, এই ব্যাপারটাকে আপনার মা বাবা কিভাবে নিলেন বা তাদের সাপোর্ট ছিল কিনা? একটা জিনিস হচ্ছে যে এমনিতে ছোটবেলা থেকে যে আমাদেরকে, মানে আমরা 3 ভাই বোন, মানে আমার বড় বোন, ছোট বোন, আমি মাঝখানে। তো এইটাতে আমাদেরকে যে স্পেসিফিক্যালি কখনো কোনো কিছু মানে যে তোমাদেরকে এটা হইতে হবে সেটা এরকম ভাবে যে কখনো এরকম ভাবে ঠিক স্পেসিফিক্যালি বলা হতো সেটা আসলে বলা হতো না। কিন্তু এইটা বলা হতো যে সেটা হচ্ছে যে তোমাকে মানে লেখাপড়ায় ঠিকঠাক থাকতে হবে আর কি। তো সেটার জন্য মানে মা ছোটবেলায় আসলে ওই রেজাল্ট খারাপ করলে সে খুবই অভিমানী হয়ে যেত আর কি। হ্যাঁ, মানে এই ধরনের একটা ব্যাপার ছিল। বাবা হয়তো এরকম ভাবে তেমন কিছু বলতো না। আর আরেকটা ব্যাপার ছিল যে আরেকটু যখন আমি, এটা একদম ছোটবেলার, আর তারপরে আস্তে আস্তে যখন আমি একটু একটু বড় হচ্ছি তখন আমার ধারণা আমার বাবা মা বুঝতে পারছে যে আমাকে অনেক কিছু বললে তেমন কোনো লাভ হবে না। হ্যাঁ, এবং তাদের সামহাও আমার ওরাও খুবই ইন্টেলিজেন্ট মানুষ আর কি। তো ওদের উপরেও তাদের এক্সপেকটেশন আসলে অনেক
বেশি ছিল, কারণ আমি আসলে আমার ছোটবেলা থেকে আমি অনেক গুছানো না। দল ছেড়ে বের হয়ে যাওয়া মানুষ। হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমার আসলে যখন যেটা মন চায় আমি সেটা সেটা করি। তো ওইটাও তারাও বুঝতে পারতেছিল যে এ ঠিক একদম এক্স্যাক্টলি একটা আহ, আহ, মানে ঠিকঠাক গুছানো কিছু করবে নাকি সেটা তারাও খুবই করে নাই। আর বাবা তো, আমি আসলে অনেক ইয়াং অবস্থা, মানে আমি যখন ইউনিভার্সিটি আমার মাস্টার্স পরীক্ষার 2-1 দিনের ভেতরেই খুব সম্ভবত হ্যাঁ, এরকমই বাবা মারা যান। এবং শাহেদ ভাই ভাই ছিল, ওয়াসি ভাই ছিল। সো শাওন ভাই, তো এই মানুষগুলো যখন আমরা ব্রেন স্টর্মিং এ যখন বসা হতো, বাচ্চু ভাই ছিল, তখন একটা ঘটনা ঘটতো কি, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যেটা ঝামেলা বা ভয়ের বিষয় ছিল, সেটা হচ্ছে বোকা কোনো কথা বলা যেত না। মানে আমরা যেরকম আশেপাশে যেরকম আমরা এখন, আমি বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন সময় এসে দেখি যে একটা খুব মানে ফ্রেন্ডলি লুজ একটা যে এনভায়রনমেন্ট, এইটা আমি বলবো যে ওটাও সুন্দর, মানে আমি কোনোটাকে করতেছি না, কিন্তু আমি বলবো যে এটা না খুব প্রো, মানে মানে আমি বল নেওয়ার পর যদি আমি পাস দিতে না পারি, সাথে সাথে আমাকে মানে আউট, খেলার মাঠ থেকে আউট। সো খুব মানে অ্যালার্ট। তো ওইটা একটা প্রেশার, কিন্তু ওই প্রেশারের মধ্যে একবার ঢুকে গেল ওইটা খুব এনজয় করা যায়। মানে আর মানে যারা অ্যাডভার্টাইজিং এর মানুষ, ওরা তো একটা কিছু আমি লিখতেছি, সেটা টিভিতে দেখা যাচ্ছে, কয়েকদিন পরে মানুষ রেসপন্ড করতেছে। সো ওই যেটা বলবো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যেই ফিলিংটা, যেটা আমরা চাই আর কি অনেকেই, সো সেইটা অ্যাডভার্টাইজিং থেকে খুব সুন্দর পাওয়া যেত। এবং খুব ওই সময় মানে আমি বলছি ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট ওয়াইজ, মানে আমি আমার লাইফের কয়েকটা টাইম, মানে বিভিন্ন সময়ের মধ্যে এটা একটা বেস্ট টাইম আমি আসলে। ছোট ছোট দুটো প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে দেবী, রঙ্গিলা কিতাব এবং আরো অনেক কাজ, আপনাকে আমরা চিনছি, জানছি, প্রতিনিয়ত অনম বিশ্বাসের গল্প বলে যাচ্ছে। এই মুহূর্তে এমন কোনো কাজের কথা কি বলবেন যা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো? কি নিয়ে আপনি ব্যস্ত আছেন? এই মুহূর্তে মিনিস্ট্রি অফ লাভের একটা প্রজেক্ট, ওটা নিয়ে এক ধরনের একটা গল্প নিয়ে কথা হচ্ছে, এইটা একটা। আর এমনিতে আমার যে একটা ফুটবল নিয়ে একটা সিনেমা, যেটা আসলে বিভিন্ন কারণে অনেক দিন ধরেই পোস্টের কাজ চলছে, ওটাও একটা শেষ করার চিন্তা ভাবনা আছে। তো এই দুইটাই। আর এমনিতে তো অন্যান্য যে কাজ প্রতিদিন বিজ্ঞাপন নির্মাণ, এটা তো একদম শেষ প্রশ্নে চলে যাব। আপনি পরিচালক অনম বিশ্বাস, দেশের প্রায় সবাই আপনার কাজ নিয়ে জানে, আপনাকে চেনে, কিন্তু আপনি বলছিলেন আপনার পরীক্ষার শেষের পরপরই আপনার বাবা মারা যায় এবং তিনি দেখে যেতে পারেন নাই যে পরিচালক অনম বিশ্বাস, এই যে পরিচয়ের জায়গাটা বা গর্ব করার জায়গাটা, অর্জনের জায়গাটা। আপনার মায়ের ক্ষেত্রেও যদি বলি যে তিনি দেখেছেন কিনা যে দেখছেন, বেঁচে আছেন, তো বাবা যে দেখে যেতে পারেননি, সেই জায়গা থেকে কি একটা শূন্যতা কাজ করে আপনার মনে? কখনো কি মনে হয় যে ছেলেটা থিতু হলো, সেটা দেখতে পারলে খুব ভালো হতো, বা আপনার কোনো একটা অর্জনের পরে কোনো একটা অ্যাওয়ার্ড যখন আপনি হাতে নেন, বাবার কথা মনে হয় কিনা একটু? হ্যাঁ, ডেফিনেটলি বাবার কথা মনে হয়। আমি থিতু হলো, এবং সবচেয়ে সেটা তো একটা মানে বাবার জায়গা থেকে এক ধরনের একটা মানে প্রত্যেক বাবা মাই তো চায় যে তার বাচ্চা আর কি স্টেবল একটা লাইফের ভিতরে থাকুক, অস্থিরতা না থাকুক। তবে আমার কাছে সবচেয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমিও যে একটা তার, সে যদিও ইউনিভার্সিটির টিচার ছিল, সে একই সাথে অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিল। মানুষজনকে কবিতা আবৃত্তি শেখাইতো এবং উচ্চারণ শেখাতো। তো খুবই ক্রিয়েটিভ প্রসেসের ভিতর সে সবসময় ছিল। তো তার সন্তানদের একজনও যে একটা ক্রিয়েটিভ প্রসেসের ভেতর দিয়ে গিয়ে তার জীবন পার করতেছে, সেটা দেখলে নিশ্চয়ই আমার ধারণা তার একটা অন্য ধরনের একটা আনন্দ হতো। অনেক ধন্যবাদ অনম ভাই আপনাকে। আপনার সাথে আরও সময় নিয়ে যদি আমরা আড্ডা দিতে পারতাম, আমরা খুশি হয়ে উঠতাম। এবং আমরা চাই আপনার যতগুলো পরিচয় আমরা জানলাম, সেই মিউজিশিয়ান থেকে শুরু করে আজকের অনম বিশ্বাস, পরিচালক অনম বিশ্বাস,
সব জায়গাতেই আপনি কাজ করেন এবং আপনার কাজগুলো আমাদের প্রিয় হয়ে উঠুক। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এখানেই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ পরিচালক অনম বিশ্বাসকে। তিনি জীবনের গল্প আঁকেন এবং সেই গল্প আমাদের প্রিয় হয়ে ওঠে। এমন অনুপ্রেরণার গল্প যারা বলেন তাদের সাথে আমরা পরিচিত হতে চাই এবং তাদের জন্যই আমাদের প্যাশন টু পরিচয় এই আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো আয়োজনে আমরা অনম বিশ্বাসের মতনই কোনো সাহসী মানুষ, কোনো স্বপ্নবাজ মানুষের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ সবাইকে।